আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার বাবা ঘুমের মধ্যে আমার সাথে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করেছিলেন। আমি তখন ভয়ে কিছু বলি নাই। ঘুমের ভান ধরে পড়ে রইলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই বাবা আমার সাথে যা করল, তাতে আমার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পুরো গল্পটি শুনলে বন্ধুরা তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুশ্রী। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গঞ্জে ছোটখাটো কি ব্যবসা করে। আমার মা গৃহিণী, ঘরের কাজ এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করত। আমার মা দেখতে খুব সুন্দর ছিল। আমরা এক ভাই এক বোন। ভাইয়ের ছেলে আমার যখন 14 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর। খুব সুখে শান্তিতে চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনে যে এরকম ধরনের একটা দুর্ঘটনা হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার যখন 15 বছর বয়স, তখন আমার মায়ের একটি কঠিন রোগ হয় এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেছে আমার মা হয়তো বেশি দিন বাঁচবে না। তোমার মায়ের কোনো শেষ ইচ্ছা থাকলে তোমরা তাকে পূরণ করে দাও এবং তোমার মায়ের যা মন চায়, ভালো মন্দ তা খাইয়ে ফেলো, কারণ তোমার মা হয়তো আর সপ্তাহ খানেক বাঁচতে পারে। ডাক্তারের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস! তারপর আর অল্প কিছুদিন পরেই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মাকে হারানোর পর খুব একা হয়ে গেলেন। আর বেশিরভাগ সময়ই একা থাকতেন। কারো সাথে খুব বেশি একটা কথা বলতেন না। ব্যবসায়েও খুব একটা মনোযোগ দিতেন না। কেমন জানি মন মরা হয়ে থাকত। আমাদের পুরো পরিবারটা তখন সুখের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগত না। আমিও নীরবে বসে বসে মার জন্য কান্না করতাম। এভাবে আমাদের সময় কাটতে লাগল। 2 থেকে 3 বছর পার হওয়ার পর আমরা আমাদের অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিলাম। বাবাও আস্তে আস্তে তার অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিল। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। মা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে গেল। বাবাও মোটামুটি আমাদের সাথে ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম বাবা আমার প্রতি কেমন করে যেন তাকিয়ে থাকে। তার তাকানো দেখলেই আমার কাছে মনে হয় যেন অন্য কোনো কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু আমি তো মেয়ে, যে জন্য আমি এটাকে স্বাভাবিক মনে করতাম। কোনো কিছু মনে করতাম না। আর তাছাড়াও বন্ধুরা, আমার তো মোটামুটি বিয়ের বয়স হয়েছে। আর আমি নবযুবতী, সদ্য যুবতী। যৌবনের আকর্ষণ সবে মাত্র আমার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উঠেছে। তখন আমার এই অবস্থায় যে কোনো ছেলে দেখলে তো মাথা না ঠিক থাকারই কথা। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার জীবনের সর্বপ্রথম যে দুর্ঘটনাটি হবে সেটি আমার বাবার দ্বারাই হবে। আমি ভাবতে আমার গায়ে শিহরণ দিয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আমার বাবার যে কুদৃষ্টি আমার প্রতি পড়তে থাকে তা আমি আর চোখে দেখতে শুরু করলাম এবং প্রায় লক্ষ্য করলাম বাবা আমার দিকে বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকে। তখন লজ্জায় আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যেই আমি বাবার কাছ থেকে গিয়ে দূরে বসে থাকতাম, অথবা মনের কষ্টে কাঁদতাম আর বলতাম, মা তুমি আমাকে কোথায় রেখে গেলা? আমার কান্নার শব্দ শুনে বাবা আমার রুমে যেতেন। আমার রুমে গিয়ে বাবা আমাকে আদর করার নামে, সহানুভূতি দেখানোর নামে আমার প্রতি সে এরকম আচরণ করতেন। আমার কাছে মনে হতো যেটা মোটেও কোনো স্বাভাবিক মানুষের কাজ না। আর এদিকে আমার ভাইটা তখন ছোট। সে খুব একটা বুঝত না আমার প্রতি বাবার অদ্ভুত দৃষ্টি এবং অদ্ভুত আচরণের কারণে। আমি একদিন বাবাকে বললাম, বাবা, মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমার মনে হচ্ছে কি তোমার একটা বিয়ের দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, তাহলে তোমাকে আমরা একটা বিবাহ করিয়ে দিব। আমার কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, মা রে, তোমার মাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবেসে তোমার মাকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু অকালে তোমার মাকে আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে। কি করব? আমার কপালে নাই। যাক মা, আমি খুশি আছি।
আমি সন্তুষ্টি আছি। আমি তোমাদেরকে ছেড়ে আর কখনো বিয়ে করব না। তারপর বাবা আমাকে বলল, মা অনুশ্রী, তুমি কি তোমার মায়ের মত আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার ভালোবাসা পেয়ে সারা জীবন থাকতে চাই। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমি কি আর তোমাকে মায়ের মতো করে ভালোবাসতে পারব? মায়ের মতো আদর যত্ন করতে পারব? তখন আমাকে বাবা বলল, কেন পারবে না মা? তুই তো আমার মেয়ে। তুই আমার মায়ের মতো করে আমাকে ভালোবাসবে। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমাকে খুব ভালোবেসে যাব। আর এমনিতে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবা খুব খুশি হয়ে গেলেন। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। হঠাৎ একদিনই আমি আমাদের ওয়াশরুমে গোসল করতে গেলাম। তো আমার সবকিছুই ভেজা ছিল। মানে একবারে বুঝতেই পারছেন তো বন্ধুরা, গোসল করা অবস্থায় যে রকম থাকতে হয়, ঠিক সেরকমই আমি ছিলাম। আমি যে গোসল করতেছি, বাবা সেটা বুঝতে পারি নাই। বাবা কিসের জন্য যেন ওয়াশরুমে গিয়ে মানে তাকাতেই আমাকে এ অবস্থায় দেখে ফেলল। আমি খুব একটা বুঝতে পারি নাই। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি, বাবা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি এই অবস্থা দেখে আমি খুব লজ্জা পেয়ে যাই। আমি আমার নিজেকে সমেতেকা করার চেষ্টা করি। তারপর বাবা তেথমতো করে আমার এখান থেকে চলেন। যেদিন থেকে বাবা আমার এ অবস্থায় আমাকে দেখেছেন, সেদিন থেকেই আরও বেশি প্রকার অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মনে হচ্ছে যেন আমার সাথে উনি ভিন্ন রকম কোনো কিছু করার দারুণ প্রয়াস করছেন। কিন্তু আমি তার নিজের মেয়ে বলে সে আমাকে সরাসরি কিছু বলতে পারতেছেন না। শুধু তার ভাব নমুনা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি আমার সাথে খুব একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করতে চাইছে। সেদিন রাতে বন্ধুরা, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ বাবা কিছুক্ষণ আগেরই সুস্থ ছিল। তাহলে দুপুরে বাবা যখন আমার গোসল দেখে ফেলল, তখন থেকেই অসুস্থ হয়ে গেল। আসল বিষয়টা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। দিনে সুস্থ ছিল, এখন তাহলে অসুস্থ হলো কিভাবে? আর বাবার যে এটা একটা অভিনয় ছিল তা আমি তখন বুঝতে পারি নাই। বিষয়টা যে বাবার পুরোটাই একটা অভিনয় ছিল তা অবশ্যই পরে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, সে রাতে বাবা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলল, অনুশ্রী মায়া, কোথায় আছো তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আমার খুব ভয় করছে। তুমি কি আজকে আমার পাশে থাকবা? আমি বললাম, কেন থাকবো না বাবা? তুমি তো অসুস্থ। তোমার এই মুহূর্তে তোমার কাছে যদি আমি না থাকি তাহলে কে থাকবে? তারপর আমি আমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে একসাথে শুতে গেলাম। আর বাবাকে যত্ন করতে লাগলাম যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাবার খুব সেবাযত্ন করতেছিলাম। বাবা অসুস্থতার ভান ধরে আমার সেবা যত্ন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতেছি না। এভাবেই সেবাযত্ন করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। এভাবেও ঘুমিয়ে গেল আমার ছোট ভাই। বাবাও ঘুমিয়ে গেল। কিন্তু রাত যখন গভীর হল, অর্থাৎ আনুমানিক 1টা থেকে 2টা বাজে, তখনই আমি অনুভব করলাম আমার সাথে কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমেছিলাম। আমি অনুভব করতে লাগলাম কেউ যেন আমাকে প্রথমে আস্তে আস্তে করে শিহরিত করতে লাগল। আমি আধ ঘুমা অবস্থায় খুব একটা বেশি বুঝতে পারি না। আমি এভাবেই ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনুভব করতে লাগলাম আমার উপরের দিকেও কেউ যেন আমার সাথে অদ্ভুত রকম আচরণ করার চেষ্টা করছে। আস্তে আস্তে আমার ঘুম ভাঙতে লাগল। আর এদিকে তখন আমার প্রায় পুরো এলোমেলা অবস্থা। এলোমেলো অবস্থা করার পর যখন ওই লোকটি আমার সাথে ভিন্ন রকম কিছু করতে যাবে, ঠিক সেই রকম, তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দু চোখ খুলতেই দেখি সে তো আর কেউ নয়, সে আমার নিজের বাবা। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। তারপর বাবা বলল, শোনো মা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে। তোর মা মারা গেছে 4 থেকে 5 বছর হয়ে গেছে। আর আমার তো বয়স চলে যায়নি। আমারও তো কোনো না কোনো একটা চাহিদা আছে।
আমার তো কোনো কিছু মন চায় আছে, কিন্তু তোকে দেখে মা আমি আর সামলাতে পারলাম না। কারণ তোকে দেখলেই আমাকে তোর মায়ের কথা মনে পড়ে যায়। তোর চেহারাও ঠিক সেই মায়ের মতোই হয়েছে। তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। তোর কাছে আজকে আমি একটা জিনিস চাইব। বাবার কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা আমার কাছে কি চাইছে। তারপরেও কিন্তু আমি বাবাকে বললাম, বাবা তুমি যা আমার কাছে চাইছ তা কিভাবে সম্ভব? তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই। আর তাছাড়া তোর ছোট ভাই অন্যদিকে ফিরে ঘুমিয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মা অনুশ্রী, তোর মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমিও অনেক দিনের ক্ষুধার্ত। আর এদিকে তোরও পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু অর্থের অভাবে আমি বিয়ে দিতে পারি না। তো তোর আর আমার দুইজনেরই একটা অন্যতম চাহিদা আছে। তাহলে চল, আমরা আর অপেক্ষা না করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে থাকি। বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমার সারা গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। কেমন জানি আমিও দুর্বল দুর্বল হয়ে যেতে লাগলাম। তারপর আমি দেখলাম বাবা আরও বেশি বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি আমার সাথে। আসলে বন্ধুরা, চাহিদার তার নেয়। তখন আর সম্পর্কের জেরটা আর সম্পর্কে রইল না। মনে হলো যেন তারুণ্যের জের। পুরো পৃথিবীটাকে তখন তারুণ্যময় লেগেছিল। আর এই তারুণ্যের ফলে আমার নিজের বাবা আমাকে এইরকম ধরনের একটা কাজ করে ফেলেছিল। যে কাজটা করার ফলে প্রথমে আমি খুব ভয় এবং কষ্ট পেয়েছিলাম। তিনি যখন পুরোপুরি আমার উপরে অবস্থান করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয়েছিল আমি অনেক অনেক কষ্টের মধ্যেও কি যেন একটা সুখের ছায়া পেয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমি পরিপূর্ণ সুখ এবং তৃপ্তি অনুভব করতে লাগলাম। বন্ধুরা, এরপর থেকেই প্রায় প্রতিদিনই বাবার সাথে আমার এরকম ধরনের রামকৃষ্ণ লীলা চলত। বন্ধুরা, ঘটনাটি ছিল অনেক দিন আগের। ঘটনাটি সত্যিই আমার জীবনে অনেক বেদনাদায়ক ছিল। যদিও তখন বুঝতাম না, অবুঝের মতো কাজটা করে ফেলেছিলাম। আর বাবাও আমার এই দুর্বলতার সুযোগ ইচ্ছামতো কাজে লাগিয়েছিল। বন্ধুরা, তারপর নির্দিষ্ট একটি সময়ে আমার বিয়ে হয়ে গেছে। বাবা নিজেই তার চাহিদা পূরণ করে আমাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। কিন্তু ছেলেটি খুব ভালো ছিল, যে কারণে আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এখনো খুব সুখে রাখতেছেন। যাই হোক বন্ধুরা, যদিও আমি এখন খুব সুখে আছি, কিন্তু যখন আমার অতীতের দৃশ্যগুলো আমার চোখে ভাসে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যেন আমি ভিন্ন কোনো এক জগৎ থেকে সুখের রাজ্যে চলে এসেছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, পৃথিবী বৈচিত্র্যময়। আর পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের বিশ্বাসের অযোগ্য। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে, যা তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আর মাঝে মধ্যে এরকম কিছু অদ্ভুত ধরনের ঘটনা আমাদের পৃথিবীতে হয়, যে ঘটনাটি আমাদের বাস্তব স্বাভাবিক জীবনকে উদ্ভব করে তোলে, আশ্চর্যপূর্ণ করে তোলে। আর তোমাদের জীবনেও হয়তো বন্ধুরা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই তোমরা এরকম পরিস্থিতিতে পড়লে তোমরা অবশ্যই নিজেকে সাবধান রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি শিলা। আজকে তোমাদেরকে এমন একটি গল্প শোনাব যেখানে একটি ছেলে একটি মেয়েকে প্রথমে বন্ধু ভাবত, বেস্ট ফ্রেন্ড ভাবত। তারপর এই মেয়েটিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করল। মেয়েটি ছেলেটিকে ঠিক বন্ধুই ভাবত, এর চাইতে বেশি কিছু না। কিন্তু ছেলেটি এক পর্যায়ে মেয়েটিকে এমনভাবে ভালোবেসে ফেলেছে যে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছে। একদিন ছেলেটি তার ভালোবাসা প্রকাশ করতে গেলে মেয়েটি তার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের কলিজা কেঁপে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি।
গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার পাশের বাসার একটা মেয়ে নাম সাধনা, আর ছেলেটির নাম আবু সায়েম। সাধনা আর সায়েম দুজনেই খুব ভালো বন্ধু বলতে পারেন। একজন আর একজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন সায়েম সাধনাকে মজা করতে করতে বলল, সাধনা, আই লাভ ইউ। ও বলে, শুন সায়েম, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার খুব ভালো বন্ধু। এই কথা বলেই চলে গেল সাধনা। সায়েম তার কথা শুনে হাঁ করে থাকিয়ে রইল। তাকে কোনোভাবেই তার মনের অনুভূতি বোঝাতে পারল না। এভাবেই দিন যেতে লাগল। কিন্তু ছেলেটি ভাবল যে সাধনা তো কোনোভাবেই আমাকে ভালোবাসে না, কি যে করি। বলতে বলতে সাধনার ফোন। সাধনা বলল, ওই সায়েম, কি করছো? তোর কথাই ভাবতাছি সাধনা। চুপ থাক। সাধনা বলল, ওই সায়েম, খাইছস? সায়েম বলল, না। তুই খাইছ সাধনা? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে, আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাতে লাগলাম। সাধনার মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম। গিয়েই বললাম, কিরে সাধনা, হঠাৎ জরুরি তলফ? হুম, সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না, ফেইল করলেও তোরে আমি বিয়া করমু, তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানামু, তোর এক দল আমার এক দল। বলেই হা 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 করে হাসি দিলাম। কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটল তা সায়েম তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারল না। এমনভাবে সায়েমের গালে চড় মারল সাধনা যে না গাল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চড়টা মেরেই সাধনা বলা শুরু করল, তোকে বন্ধু করেই জীবনের বড় ভুল করছি। তোর মতো ছোট মনের মানুষকে বন্ধু ভাবাটাই আমার ভুল হয়েছে। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই চলে গেল সাধনা। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না। খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে। তাও কিছুই করার নেই। অশ্রুভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে গেল সায়েম। এসেই শুয়ে পড়ল। বালিশটাও ভিজে গেছে। পুরানো স্মৃতিগুলো মনে পড়ছে বারবার সায়েমের। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন। আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে সায়েমের। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। সাধনা খুব বিরক্ত ফিল করত। তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম সাধনা পার্কে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। এমনভাবে কথা বলছে ওই ছেলেটার সাথে দেখে মনে হচ্ছে যেন তারা দুজন স্বামী স্ত্রী। ছেলেটার সাথে সাধনা কথা বলছে দেখে মনের ভিতরটা কেঁপে উঠছে। আমার মনে হচ্ছে যে না আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে। ছেলেটার সাথে এমন আচরণ করছে, আমার কাছে মনে হচ্ছে যেন তারা জনম জনমের পরিচিতি। তাদের খুব অন্তরঙ্গ অবস্থায় দেখে মনটা খারাপ হয়ে গেল। আমি পার্কের এক কোণ থেকে তাদের এই অবস্থাটা লক্ষ্য করলাম। যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একটু পর আমি দেখলাম তারা যেন একটু গভীরে নির্জনে যেতে শুরু করল। সেখানে একটি কুঁড়ে ঘর আছে। তারা সেখানে গিয়ে খুব তাড়াহুড়া করে সেই কুঁড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। সেখানে তারা 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত করল। আমার আর বুঝতে বাকি রইল না। যাকে জীবনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ভাবতাম, যার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য সব সময় বেকুল থাকতাম, তার আজ এই অবস্থা দেখে মনের ভিতরটা ভেঙে পড়ল। তাই বাসায় এসে পড়লাম। বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম সাধনাকে একটা ফোন দেই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করল সাধনা। ফোনটা ধরতেই সায়েম বলল, বুকে ব্যথা করতেছে। সাধনা বলল, ব্যথা করা ভালো। এখন আমাকে আর ডিস্টার্ব করবি না, পরশু আমার পরীক্ষা। আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে। এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। কয়টা খাবো? উফ, তোর যতটা খেতে মন চায় খা। প্লিজ সায়েম, আর ডিস্টার্ব করিস না। সায়েম তার সমস্ত আবেগ নিয়ে বলল, সাধনা শেষবারের মতো বল, তুই কি আমায় ভালোবাসিস না? সাধনা বলল না। আর বলল, সায়েম, এসব কথার কোনো মানেই হয় না। আমরা জাস্ট ফ্রেন্ড, তোর অনুরোধে কিন্তু 2 এবার ফ্রেন্ড হইছি। তাই যা বলছো ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস সাধনা, রাখি।
ওকে রাখ। আর ভবিষ্যৎ এ যেন এমন কথা আর না শুনি। ওকে, তাহলে এখন রাখি। ফোনটা রাখবে এমন সময় সায়েম বলল, সাধনা, একটা কথা বলি। সাধনা বলল, কি বলবি বল। সায়েম অত্যন্ত নরম সুরে বলল, আজ তোকে পার্কে একটা ছেলের সাথে দেখলাম। সত্য করে বলবে সাধনা, ছেলেটিকে? তোর সাথে এই ছেলেটির কিসের সম্পর্ক? সাধনা বলল, ও আমার লাভার। সায়েম সাধনার মুখ থেকে কথাগুলো শুনে একেবারে নীরব হয়ে রইল। তার ভিতর থেকে আর কোনো কথা মনে হচ্ছে বের হচ্ছে না। হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে। একটু নীরব থেকে সায়েম বলল, সাধনা, আমার কিছু ভালো লাগছে না। এই কথা শোনার পর সাধনা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবতে লাগল। একসময় সাধনা মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত। এখন আর নেয় না, আর জিজ্ঞেস করে না। কাউকে পছন্দ করিস কিনা সায়েম? আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভিতরে আবার চিপ দিয়ে উঠে। বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। কষ্টা খাবো? সাধনা তো বলেই দিয়েছে, যতটা ইচ্ছে ততটা তুই খা। সবগুলো ওষুধ মুখের ভিতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক ডাকা ভোরে উঠে পড়ে সাধনা। মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ কোনো মেসেজ ও নাই, মিসড কল ও নাই। পড়ায় মনোযোগী হয়। সাধনা মন দিয়েই পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো সায়েম জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলবে, সাধনা, এটা হয়েছে। এখন কি করব? ওইটা হয়েছে। বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও সাধনার মোবাইলের আলো জ্বলছে না। হঠাৎ মোবাইল এ মেসেজ টোন বেজে উঠল। সাধনার কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগল। মেসেজ অন করে হতাশ হয় রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকশো গালাগাল দেয় সে। ঘড়ির ঘণ্টার কাঁটা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু একটিবার এর জন্য সায়েমের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ সাধনার স্মরণ হয় গতদিনের কথা। সাধনা বুকে ব্যথা। ওর ভ্রু যুগল কুঁচকে যায়। মুখটা কালো হয়ে যায়। বুকের ভিতরটা খা খা করে উঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা। সাধনা একদম পড়তে পারছে না। বারবার সায়েমের কথা মনে পড়ছে। সায়েমের মেসেজ তো তার বোরিং লাগে, কিন্তু সে কেন এখন সায়েমের মেসেজ খুঁজছে? কিছু না ভেবেই সায়েমের নাম্বারে ফোন দেয়। হ্যালো সায়েম, আমি সায়েমের বড় ভাই বলছিলাম। তুমি সাধনা, তাই না? সায়েম তোমার কথা বলেছে, এখন ও বাইরে আছে বন্ধুদের সাথে। পরে ফোন দিও। আপনি এরকম কেঁদে কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। আরে, আমাদের বাড়িতে একজন মুরুব্বি মারা গেছে। ওনার জন্য মন খারাপ। আর কাল এক্সাম যেন ভালো হয়। ওকে ভাইজা, সায়েম এলে আমার কথা বলবেন। সাধনা কিছুই বুঝে না সায়েমকে কি সে ভালোবাসে। এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায় সাধনা। পড়ায় মন না বসলেও জোর করে পড়ছে সে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, সাধনা ভালোবাসিস। কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায়। আজ কাক ডাকার আগেই উঠে গেছে। সাধনার চোখে মুখে আতঙ্ক। মোবাইলটা হাতে নিয়ে কোনো মেসেজ নেই, নেই কোনো মিসড কল। সাধনা চায় হঠাৎ করেই একটা কল আসুক, আর নামটা ভাসুক সায়েম। কিন্তু নামটা আর ভাসে না। সাধনার মনে হচ্ছে সে সায়েমকে ভালোবাসে। যখন বলবে সায়েম ভালোবাসি, কতই না খুশি হবে সে। ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা সায়েমদের বাড়িতে চলে যায় সে। সায়েমদের বাড়িতে আগেও এসেছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। সায়েমদের ঘরে এত মানুষ কেন? সায়েমের বন্ধুরা সবাই এখানে। সায়েম কই? আগের বার এসেছিল, তখন তো সায়েম কত খুশি হয়েছিল। সায়েমের ভাই সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সায়েমকে দেখাবে বলে। কিন্তু সাধনার মনে খটকা লেগে যায়। এদিকে তো গোরস্তান, এখানে কেন নিয়ে যাচ্ছে আমাকে? সায়েমের ভাই পকেটে হাত দিয়ে একটা ছেঁড়া পাতা দেয় সাধনার হাতে। কাগজটি পড়তে শুরু করে। হ্যাঁ, এটা সায়েমের লেখা। কেমন আছিস সাধনা? আশা করি ভালো থাকারই কথা। ভাইজা চেয়েছিল তোকে জানাতে আমার অবস্থা ভালো না, কিন্তু এমনিতেই আমি তোর এক্সামের অনেক ক্ষতি করে ফেলেছি, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ওসরি, আমি তো আর বললেও শুনতে পাবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে
জানি না আমাকে কোনোখানে কবর দেওয়া হয়েছে। তবে আমি খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলেই তোকে অনেক ডিস্টার্ব করেছি। মাপ করে দিস। আর হ্যাঁ, তোর লাভার পিঙ্কু অনেক ভালো, হ্যান্ডসাম, তোর সাথে মানা। সেদিন তোদের দুজনকে পার্কে আপত্তিকর অবস্থায় দেখে মনের ভিতরটা কেঁপে উঠেছিল। খুব খুশি হয়েছিলাম। আবার পিঙ্কু এবং তুই, তোরা দুজনের উপরেই রাগও হয়েছিলাম। আর ঐশ্বরী, তোর এমনেই অনেক টাইম নষ্ট করেছি। সামনে এক্সাম ভালো করে দিস। আর একটা কথা, নাপা কাজ করেছে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস। আর একটা কথা, রাগ করিস না সাধনা, আমি তোকে অনেক, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। যতক্ষণ আমার দেহে প্রাণটি ছিল ততক্ষণ শুধু সাধনা সাধনা বলেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। যাক, সব শেষে তো আমি তোকে যে ভালোবেসে মরতে পেরেছি, এতেই আমার সুখ। সাধনা ভোগে নয়, ত্যাগেই সুখ। ভালো থাকিস। আবার সরি। আর জীবনেও বলবো না ভালোবাসি তোকে। এই কানে ধরেছি। বোরিং বোরিং সাধনা ধপ করেই সায়েমের কবরে বসে পড়ল। আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, সায়েম, এই সায়েম, ওঠ, একটিবার উঠ। একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস? আমিও তোকে ভালোবাসি রে। ওঠ সায়েম, ওঠ। তুই না 2টা ক্রিকেট টিম বানাবি? আমি রাজি রে। তারপরও তুই ফিরে আয় সায়েম। চিৎকার করে বলছে, ফিরে আয় সায়েম, ফিরে আয়। তোকে খুব ভালোবাসি রে। ফিরে আয়। আর আমি সেদিন পার্কে একটি ছেলের সাথে তোকে দেখানোর জন্য মজা করছিলাম। আসলে আমি এইটুকু পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুই আমাকে কতটুকু ভালোবাস তা জানার জন্য। আমার ভুল হয়ে গেছে সায়েম, প্লিজ আমাকে ক্ষমা দে সায়েম। তুই আবার আমার কাছে ফিরে আয়, আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসব। এই বলে সাধনা কান্নায় মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এখন আর কান্নায় লুটিয়ে পড়লে কি হবে? সময়ের কাজ সময়ে করতে হয়। আসলে সব সময় অভিনয় মানুষকে বিপদগামী করে তোলে। প্রত্যেকটি মানুষকে বোঝা উচিত কখন, কোন সময় কি অভিনয় করতে হবে। কিছু কিছু অভিনয় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়া। ঠিক তেমনি ঘটেছে সায়েম আর সাধনার জীবনে। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষকে জীবনের প্রত্যেকটি মুহূর্তে কিছু কিছু কাজ আছে, যেগুলা গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোতে কখনো কাম খেয়াল করা উচিত নয়। তাহলে বরঞ্চ হিতের চেয়ে বিপরীতে হয় বেশি। মোটকথা, প্রতারণা বা প্রতারণার অভিনয় মানুষকে বেশিরভাগ সময় বিপদগামী করে তোলে। তাই এই ব্যাপারে তোমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।